ছাত্ররা রাজনৈতিক দল গঠন করবে জানালেন ডক্টর ইউনূস। পদত্যাগের সিদ্ধান্ত হয়নি বললেন নাহিদ। জবাবদিহিমূলক নির্বাচনী ব্যবস্থা গড়ে তোলার বিকল্প নেই মন্তব্য তারেক রহমানের। সীমান্তে ভারতের দাদাগিরি মানতে নারাজ বিজিবি, প্রতিবাদ মুখর সীমান্তবাসীও। শুনছিলেন শিরোনাম। ২১শে সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা আখি। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। ছাত্ররা দল গঠন করবে এবং এজন্য তারা দেশ জুড়ে মানুষকে সংগঠিত করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে গিয়ে সাইডলাইনে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেয়া পডকাস্টে একথা বলেন তিনি। এতে নির্বাচন প্রসঙ্গে সম্ভাব্য দুটি সময়ের কথা জানিয়ে ডক্টর ইউনূস বলেন, জাতীয় ঐক্য ধরে রাখতে চান তিনি। একই সঙ্গে শিক্ষার্থীদের সুযোগ দিতে চান বলেও উল্লেখ করেন ডক্টর ইউনূস। রক্ত দিয়ে অর্জন করা স্বাধীনতা রক্ষা ও প্রশাসনের পুনরাবৃত্তি রুখতে এটা জরুরি বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। রাজনৈতিক দল গঠন বা পদত্যাগের ব্যাপারে সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তবে সরকারে থেকে কোনো দল না করার বিষয়টিও নিশ্চিত করেছেন তিনি। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন নাহিদ ইসলাম। আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। জানান, যারা সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল না তারা সাধারণ ক্ষমা পেতে পারে। জুলাই ঘোষণাপত্র ইস্যুতে বিএনপি নিজেদের মধ্যে বৈঠক করে কিছুটা সময় চেয়েছে উল্লেখ করে নাহিদ বলেন, শিগগিরই আসছে ঘোষণাপত্র। রাজনৈতিক দলে অংশগ্রহণ করার মতো পরিস্থিতি হইলে আমরা সেটা সরকার ছাড়ার সিদ্ধান্ত নিলে আমরা এটা আনুষ্ঠানিকভাবে বলবো। সেরকম কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত আমার জায়গা থেকে বা আসিফের জায়গা থেকে আমি যতটুকু জানি যে এরকম হয়নি। নতুন রাজনৈতিক দল হোক বা অন্য কোনো রাজনৈতিক দল হলো, আমরা সরকারে থাকা অবস্থায় সেটার সাথে সংশ্লিষ্ট হব না। আমরা বিচার কার্যক্রমটা আগে দেখতে চাই, আদালত কি বলে বা বিচার কার্যক্রমে কতটুকু আগায়। আর রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার বিষয় আছে, কারণ এটি একই সাথে এটি কেবল আইনগত সিদ্ধান্ত না, একটা রাজনৈতিক সিদ্ধান্ত। তবে ব্যক্তিগত জায়গা থেকে আমি বা ছাত্রদের পক্ষ থেকে ছাত্ররাও বলেছে যে আমরা মনে করি যে আওয়ামী লীগ 15 বছর যে ফ্যাসিজম করেছে, জুলাই যে ধরনের গণহত্যা সংঘটিত হয়েছে, তারপরে আওয়ামী লীগের রাজনীতি করার আসলে অধিকার নাই। আওয়ামী লীগ নামে, আওয়ামী লীগ ব্যানারে আসলে রাজনীতি করার সুযোগ বাংলাদেশে থাকা উচিত না। দেশে জবাবদিহিমূলক নির্বাচনী ব্যবস্থাকে সামগ্রিকভাবে গড়ে তোলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ততার বিষয়ে মাগুরা, কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার প্রশিক্ষণ কর্মশালায় বলেন, জনগণের ভোট যাতে জনগণ নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে দিতে পারে সে ব্যবস্থা থাকতে হবে। সে সময় শিক্ষা, স্বাস্থ্য ও নারী সংসদীয় আসন বাড়ানোর বিষয়ে নেতা নেত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। ৩১ দফার মাধ্যমে নেতাকর্মীদের মানুষের পাশে দাঁড়ানোরও আহ্বান জানান তারেক রহমান। আমরা যদি দেশে সমাজে জবাবদিহিতা, নির্বাচনী ব্যবস্থাকে যদি আমরা তৈরি করতে না পারি, কোনোভাবেই আমরা কোনো সমস্যার সমাধান করতে পারবো না। একই সাথে জনগণের যে চাহিদাগুলো, জনগণের যে আশা, জনগণের যে প্রত্যাশা, জনগণের যে চাওয়া, এইগুলো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। যে কোনো মূল্যে এই সমস্যার সমাধানগুলো করতে হবে। ধর্মের ভিত্তিতে নয়, দেশ পরিচালিত হবে যোগ্যতার ভিত্তিতে, এমনই মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। জয়পুরহাটে জামায়াতের কর্মী সম্মেলনে তিনি বলেন, আগামীতে মানবিক বাংলাদেশ গঠন করা হবে। এ সময় তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছরে দুর্নীতি ও দুঃশাসন থেকে দেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। তাই যৌক্তিক সংস্কার শেষে গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে একটি গণতান্ত্রিক সরকার গঠনের আহ্বান জানান তিনি। অগ্রাধিকার ভিত্তিতে প্রত্যেকটি গণহত্যার বিচার করতে হবে বলেও দাবি করেন জামায়াতের আমির। একটা মানবিক বাংলাদেশ তারা দেখতে চায়, একটা করাপশন ফ্রি দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চায়।
বাংলাদেশে আবার দুঃশাসন ফিরে না আসুক তা তারা দেখতে চায়। প্রত্যেকটি গণহত্যার বিচার হতে হলে, নির্বাচন করতে হলে অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু সংস্কার সাধন করতে হবে। রাজধানীর সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করা সহ ৭ দফা দাবিতে অনশন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। টানা ২৪ ঘণ্টার অনশনে অসুস্থ হয়ে পড়েছেন আন্দোলনরত শিক্ষার্থীদের অনেকে। কলেজ কর্তৃপক্ষ, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী শিক্ষার্থীদের সড়ক থেকে সরে যেতে বললেও দাবি আদায়ে অনড় শিক্ষার্থীরা। রিপোর্ট করছেন মানিক শিকদার। বিশ্ববিদ্যালয়ের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে তিতুমির সরকারি কলেজের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়ায় বুধবার বিকেল থেকে ৫ শিক্ষার্থী অনশন শুরু করে। তুমি বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে। ২৪ ঘণ্টা পার হলেও শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে রাষ্ট্র সাড়া দেয়নি বলে অভিযোগ শিক্ষার্থীদের। আমরা তো আশ্বাস চাই না, আমরা ডিরেক্ট চাই হচ্ছে স্বীকৃতি। মৃত্যুর আগ পর্যন্ত এই অনশন কর্মসূচি চালিয়ে যাব। আমি তিতুমির থেকে ভর্তি হইছি, কেন আমি ঢাকা কলেজে গিয়ে ক্লাস করব? আমার নিজের পরিচয় আছে। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিক্ষোভ মিছিল ও কলেজের সামনে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। প্রশাসন আমাদেরকে তেমন ভাবে গুরুত্ব দেওয়া হয় নাই, এজন্য আমরা বাধ্য হয়ে আজকে সড়ক অবরোধের মধ্যে নেমেছি। আমরা তো জনদুর্ভোগ করতে চাচ্ছি না, আমাদের বিশ্ববিদ্যালয় দেওয়া হোক। সরকার কেন আমাদের কথা মেনে নিচ্ছে না? যান চলাচল বন্ধ হয়ে গেলে অধ্যক্ষ শিক্ষার্থীদের সড়ক থেকে অবরোধ প্রত্যাহারের আহ্বান জানালেও শিক্ষার্থীরা আরো বিক্ষুব্ধ হয়ে ওঠে। এক ফোঁটা পানি পর্যন্ত টাচ করি নাই, আর আমাদের অপদার্থ প্রিন্সিপাল এখানে খেলা উপভোগ করতেছে। কন্ট্রোল তো আমার কাছে না, আমার শিক্ষা মন্ত্রণালয় যে নির্দেশনা দিবে সেই নির্দেশনা অনুযায়ী চলবে। এখনো পর্যন্ত আমার শিক্ষা প্রতিষ্ঠান সরকারি তিতুমির কলেজ চলছে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায়। কিন্তু আমি রাস্তায় নেমেছি কেন? আমার শিক্ষার্থীরা না খেয়ে আছে। অনাহারে আন্দোলনরত শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েন। দুজনকে বর্তমানে সোহরাওয়ার্ড দিতে নেওয়া হয়েছে, তাদের অবস্থা খুবই খারাপ। আমরা দোয়া করতেছি তারা যেন সুস্থ থাকে। তার মধ্যে একজন বলে গেছে আমার যদি কিছু হয়, আমি যদি মারা যাই, তাহলে তার বাবার ফোন নাম্বারটা দিয়ে গেছে, তার বাবার কাছে লাশটা পাঠানো হয়েছে। কেন এমন কেন ভাই? দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানায় শিক্ষার্থীরা। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের সবকিছুতেই দাদাগিরি করতে চায় ভারত। আওয়ামী লীগ সরকারের আমলে তা বাড়ে বহুগুণ। পরিবর্তিত পরিস্থিতিতে সীমান্তে এখন আর ছাড়ই দিচ্ছে না বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। প্রতিরোধে জেগে উঠেছে সীমান্তবাসীও। দেশের বিভিন্ন সীমান্ত ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন আলী আহমেদ। ক্যামেরায় ছিলেন আব্দুর রাজ্জাক। ২০২৪-এর এপ্রিল লালমনিরহাটের চন্দ্রপুর ইউনিয়ন এলাকায় বাংলাদেশের সীমান্তে প্রবেশ করে দুজনকে গুলি করে বিএসএফ। তার ঠিক ২ মাস পর আবারও একই জেলার হাতীবান্ধা সীমান্তে অবৈধ প্রবেশ করে কৃষক আলতাফ হোসেনকে গুলি করে বিএসএফ। বাংলার মাটির খাই, বাংলার জমিনে বেড়াই, আমাদের করে ক্রস ফারে ওদের কাছে হাতিয়ার। আলতাফ ডাইরেক্ট গুলি করে দিয়েছে বুকের মধ্যে। আইন ও সালিশ কেন্দ্র বলছে ২০০৯ থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত বিএসএফ এর গুলি ও নির্যাতনে অন্তত ৬০৭ জন বাংলাদেশি নিহত হয়। শেখ হাসিনা পালানোর পর বাংলাদেশে নিজেদের দোসর হারিয়ে দিশেহারা ভারত। সীমান্তে নতুন করে দাদাগিরি দেখাতে উঠে পড়ে লেগেছে দেশটি। গুলি করে মারি তাতে কি করবেন? করার কোনো আছে? গেট যদি না থাকতো তো ওই টাইম ছিল না ওদের। তবে এবার ঘুরে দাঁড়িয়েছে বিজিবি আর সীমান্তবাসী। ঝিনাইদহের মহেশপুরের ৫ কিলোমিটার নদী উদ্ধার করেছে বিজিবি। জনতাকে সাথে নিয়ে লালমনিরহাট, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাটেও রুখে দাঁড়ায় বাংলাদেশের সীমান্তের প্রহরীরা। ১ ইঞ্চি মাটিও বিজিবি প্রতিপক্ষের হাতে তুলে দেবে না। অবশ্য এবারই প্রথম নয়। ২০০১ সালে সিলেটের পদুয়াতে বিএসএফ এর দখলে থাকা বাংলাদেশের ভূমি উদ্ধার করে বিডিআর। সে সময় সেখানে ৭০ জনের মতো বিএসএফ সদস্য আত্মসমর্পণ করে। এই বিওপিটা মুক্তিবাহিনীর ট্রেনিংয়ের জন্য মুক্তিযুদ্ধকালীন সময়ে মুক্তিযোদ্ধারা ব্যবহার করে, যে এখানে বিএসএফ তাদের ট্রেনিং দিত। সেইভাবে বিএসএফ ওখানে আসে, ক্যাম্প করে এবং সেই ক্যাম্পে তারা থেকে যায় স্বাধীনতার পরে। সেটা নিয়ে বিএসএফ এর সাথে ৩-৪ দিনের একটা গোলাগুলির ঘটনা ঘটে। আধিপত্যের অহমিকায় আঘাত পেয়ে মরিয়া বিএসএফ ২০০১ সালের ১৮ এপ্রিল পদুয়া থেকে ২০০ কিলোমিটার পশ্চিমে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বড়াইবাড়ি সীমান্তে পরিকল্পিত আক্রমণ চালায়। ৩ শতাধিক বিএসএফকে রুখে দেয় মাত্র ৯ জন বিজিবি। সাথে ছিলেন সীমান্তের বাসিন্দারা। ধান খেতেই পড়েছিল ১৬ ভারতীয় সীমান্তরক্ষীর মরদেহ। ডিফেন্সিভ ফায়ার করে শত্রুকে পরাভূত করে ঠিক ওই সময়
বিএসএফ এর একজন ক্যাপ্টেন তাকে হাতে নাতে ধরে ফেললে সে সিলিন্ডার করে তার স্ট্যান্ড গানটা জমা দিয়ে দেয়। ওই সময়ে আমাদের গ্রামে ৮৬টা বাড়ি বিএসএফ এর লোকে আগুন ধরিয়ে দিয়েছিল। সীমান্তবাসীর দাবি, ভারত সুসম্পর্ক চাইলে বন্ধুত্বের হাত বাড়াতে হবে, তবে আঘাত করলে পাল্টা আঘাত। সম্পর্ক হবে সমতা আর মর্যাদার ভিত্তিতে। আলী আহমেদ, ২১শে টেলিভিশন। দর্শক, এ বিষয়ে বিস্তারিত দেখবেন রাত ৯:৩০টায় ২১শে চোখ অনুষ্ঠানে। দেখার আমন্ত্রণ রইল। সময় হলো বিরতির। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। নারী ফুটবল ম্যাচে বাধা দেওয়ার ঘটনায় সরকারের উদ্বেগ, খতিয়ে দেখার আশ্বাস। দেখছেন ২১শে সংবাদ। বাংলাদেশের সাথে বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বাড়ানোর পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে সমর্থন অব্যাহত রাখবে জাপান। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাতের সময় এ সমর্থনের কথা জানান দেশটির নবনিযুক্ত রাষ্ট্রদূত সাইদা শিনিচি। এ সময় রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, জাপান বাংলাদেশের বড় কৌশলগত অংশীদার এবং সরকার জাপানের সাথে সম্পর্ক আরও নিবিড় করতে চায়। দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য বছরে $৪ বিলিয়ন উন্নীত হয়েছে বলেও জানানো হয়। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ও চাকরি প্রাপ্তির ক্ষেত্রে কোটা প্রয়োগের বিষয়ে ৩টি সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, আইন ও বিচার বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এ ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে। জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বর্তমান প্রেক্ষাপটে কোটা পদ্ধতি প্রয়োগের বিষয়ে মতামত বা সুপারিশ সহ সারসংক্ষেপ উপদেষ্টা পরিষদ বৈঠকে উপস্থাপন করবে। দেশের একাধিক স্থানে নারী ফুটবলারদের ম্যাচ সহ বিভিন্ন কর্মকাণ্ডে বাধা দেওয়ার ঘটনা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। এদিকে এসব ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সরকার। মফিউর রহমানের রিপোর্ট। নতুন করে অভিযোগ উঠেছে, গেল বুধবার রাজধানীতে চিনমতি সম্মেলন কেন্দ্রে কওমি উদ্যোক্তার অনুষ্ঠানে ঢুকতে দেয়নি নারী সাংবাদিককে। পাশাপাশি গত কয়েকদিনে ফুটবল ম্যাচ সহ নারীদের বিভিন্ন কর্মকাণ্ডে বাধা দেওয়ার ঘটনার বিষয়টি জানতে চাওয়া হয় ধর্ম উপদেষ্টার কাছে। এই সময় ঘটনাগুলো কয়েকটি ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দেন তিনি। আমি তখনও জানতাম না বা আমার কেউ বলে নাই এখানে নারী সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে। ফুটবল বলেন অথবা অন্য কিছু বলেন, ওখানে এরকম পলিটিক্যাল এলিমেন্ট সক্রিয় থাকতে পারে। মাঝখানে কোনো পলিটিক্যাল এলিমেন্ট ঢুকে নিজের স্বার্থ সিদ্ধি করছে কিনা। নারী অভিনেত্রীদের কোনো অনুষ্ঠান করতে সরকার বাধা দিচ্ছে না জানিয়ে ধর্ম উপদেষ্টা জানান, এরকম সকল বিষয় খতিয়ে দেখা হবে। কোনো নারী অভিনেত্রীকে কোনো শোরুম উদ্বোধন করতে যাবে, এটা এখানে গভর্নমেন্টের বাধা দেওয়ার কি আছে, গভর্নমেন্টের উদ্যোগ নেওয়ারও কি আছে। এদিকে জয়পুরহাট ও দিনাজপুরে নারী ফুটবলারদের ম্যাচে বাধা দেয়া এবং সংঘর্ষের ঘটনার উদ্বেগ প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার দপ্তর। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, সম্প্রতি মেয়েদের দুটি ফুটবল ম্যাচ পরিচালনার ক্ষেত্রে যারা বাধা দিয়েছে তাদের এই কর্মকাণ্ডে নিন্দা জানায় সরকার। মফিউর রহমান, ২১শে টেলিভিশন, ঢাকা। শুরুতেই আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে আনা হলো আরও ৫ টন মুসুর ডাল। আমদানিকারকরা জানান, প্রতি কেজি ১০৮ টাকা দরে এই ডাল আমদানি করা হয়েছে। এর আগে মঙ্গলবার ৫ টন মুসুর ডাল আমদানি করা হয়। রমজানকে সামনে রেখে আরও ডালসহ নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানির পরিকল্পনা রয়েছে বলেও জানান তারা।
নারী জাতীয় ফুটবল দলের হেড কোচের বিরুদ্ধে গলাবাজি, বডি শেমিং, মানসিক নির্যাতনের অভিযোগ এনেছেন সাবিনা মনিকা সানজিদারা। পিটার কোচ থাকলেও পদত্যাগের হুমকিও দিয়েছেন তারা। পিটার বাটলারকে নিয়ে আনুষ্ঠানিক বিবৃতিতে নানা অভিযোগ তুলে ধরেছে মেয়েরা। গত অক্টোবরে সাফ ফুটবলে বাংলাদেশকে পিটার ডোবাতে চেয়েছিলেন বলে অভিযোগ করা হয়। সিনিয়রদের বাদ দিয়ে পাকিস্তান ম্যাচের একাদশ সাজানো, পরে সিনিয়রদের ফিরিয়ে ভারতের বিপক্ষে ঘুরে দাঁড়ানো সব প্রসঙ্গই তুলে ধরা হয় বিবৃতিতে। বাফুফে সভাপতি তাওহিদ আওয়ালের কোর্টে বল ঠেলে দিয়ে বিবৃতির শেষে দেয়া হয়েছে একযোগে পদত্যাগের হুমকি। আর এরই সাথে শেষ করছি 21শে সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। ছাত্ররা রাজনৈতিক দল গঠন করবে জানালেন ডক্টর ইউনূস। পদত্যাগের সিদ্ধান্ত হয়নি বললেন নাহিদ। জবাবদিহিমূলক নির্বাচনী ব্যবস্থা গড়ে তোলার বিকল্প নেই মন্তব্য তারেক রহমানের। এবং সীমান্তে ভারতের দাদাগিরি মানতে নারাজ বিজিবি, প্রতিবাদ মুখর সীমান্তবাসীও। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।